ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছে। গ্রুপের সবাই ভালো আছে তো না? হ্যাঁ, আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমরা পড়াশোনা করতেছি হচ্ছে ব্যবসায় যোগাযোগ ফার্স্ট ইউনিট। এর আগে আমরা পরিসংখ্যান ফার্স্ট ইউনিট শেষ করছি, অঙ্ক সহ বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তারপরে পরিসংখ্যানের পরে কোনটা ধরলাম, বোধহয় সাংগঠনিক আচরণ। আর এখন বিজনেস কমিউনিকেশন পড়তেছি। আমাদের মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদের প্রথম অধ্যায়টা শেষ করে আমরা আবার পরিসংখ্যানে ফিরে যাব ইনশাআল্লাহ। তো ব্যবসায় যোগাযোগের মনে হয় আজকে বা কালকে কোলে বোধহয় শেষ হয়ে যাবে। প্রথম অধ্যায়ে অনেক প্রশ্ন পড়াচ্ছি, কিন্তু সব প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় মানে আপনাদের ব্যাচের জন্য সব প্রশ্ন পড়তে হবে না, সাজেশন বইয়ের থেকে কমাই নিবেন। তবে যা পড়াচ্ছি সবগুলো প্রশ্নই কোনো না কোনো ভাবে ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না এরকম কোনো প্রশ্ন কিন্তু আমরা পড়বো না, কারণ আমাদের সেই রকম কিন্তু সময় সুযোগ নাই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, প্রথম অধ্যায়ে আমরা তাহলে কি কি পড়ছি একবার একটু দেখি, একবার নিচের দিকে চলে যাই। এইটা পড়ছি, ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান, এটা কিন্তু আমরা পড়ছি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে কার্যকর যোগাযোগ কাকে বলে, কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে কর্মীদের প্রণোদনা দেওয়া যায়, এটা আপনি বুঝতে হবে। দেখেন, সব কথা সব প্রশ্ন কিন্তু আমরা বুঝি, কিন্তু আপনি যদি একবার প্রশ্নের কাঠামোটা একটু মানে মনে রাখতে পারেন যে প্রশ্নটা কিভাবে উত্তরটা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি বানায় লিখতেও আপনার সুবিধা হবে। এটা আমরা পড়ছি। এরপরে দেখেন, উত্তম এবং কার্যকরী, এখানে দুই যদিও কালকে পড়াইছি, তারপর আপনাদেরকে একটু আমি আচ্ছা এখানে দেখেন, যদি যোগাযোগের বৈশিষ্ট্য বলে তাহলে এটা, কার্যকর যোগাযোগের বৈশিষ্ট্য বলে তাহলে এটা, যদি উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য বলে তাহলে এটা। মোট কথা, যোগাযোগের বৈশিষ্ট্য শব্দ থাকলেই বা যদি ব্যবসায় যোগাযোগের কথাও বলে তাহলেও কিন্তু এইটা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো 7C। দেখেন, ইংলিশে সবগুলো সি দিয়ে, 7টা সি। আপনি বাংলায় দিবেন, ব্রাকেটে ইংলিশে দিবেন, ঠিক আছে? তো মোটামুটি এই 7টাই কিন্তু উত্তম যোগাযোগের বা কার্যকর যোগাযোগের বৈশিষ্ট্য। এটা আমরা গত ক্লাসে পড়ছি, ভিডিও থেকে আপনারা দেখবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আর এখানে একটা প্রশ্ন দেখেন, গতকালকে দুইটা প্রশ্ন একসাথে। এটা কি 7 নাম্বার প্রশ্ন? দেখেন, এখানে আছে নৈতিকতা ও সংস্কৃতির সাথে, এই দুইটা জিনিসের সাথে কার্যকর ব্যবসায় যোগাযোগের সম্পর্ক, মানে ব্যবসায় যোগাযোগটাকে কার্যকর করতে গেলে নৈতিকতা এবং সংস্কৃতি এই দুইটার সাথে কিসের সম্পর্ক আছে সেটা। তো আমাদের যখন নৈতিকতা কথাটা আসবে তখন আমরা দ্বিতীয় অংশ দিয়ে উত্তর দিব, এটা দিয়ে উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, আর যখন নৈতিকতা ছাড়া সুদূর সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগের সম্পর্কের কথা বলবে, তখন আমরা এটা লিখবো। বুঝতে পারছি বিষয়টা? এটা কিন্তু গত ক্লাসে আমরা পড়ছি। আচ্ছা, এখন দেখেন, ব্যবসা যোগাযোগের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব। এখন এত বড় একটা প্রশ্ন কখনো একসাথে আসবে না, 8 মার্কে আসার কথা না। তারপরে যদি এসে পড়ে তখন বৈশিষ্ট্য থেকে 2টা 3টা পয়েন্ট, উদ্দেশ্য থেকে 3টা পয়েন্টস, আর গুরুত্ব থেকে 3টা পয়েন্টস দিয়ে টোটাল 9টা পয়েন্টস দিয়ে আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে? একসাথে বড় বড় প্রশ্ন জোড়া লাগাই দিলে এরকম করবেন। আচ্ছা, আর সাধারণত এই বৈশিষ্ট্য আসছে, উদ্দেশ্য আসছে, গুরুত্ব আসছে কোনো না কোনো বছর, ঠিক আছে? ইম্পর্টেন্ট। এখন আপনি কি করবেন, পুরোটা এত প্রশ্ন মুখস্থ করবেন না। আপনি যদি বুঝতে পারেন যে ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, বৈশিষ্ট্য কি হতে পারে, গুরুত্ব কি হতে পারে, এটা আপনি জানেন, কিন্তু একবার পড়া দরকার। কেন পড়া দরকার? আমি বারবার বলি যে আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো যদি না পড়ি পরীক্ষার হলে পারা যাবে না, ঠিক আছে? পরীক্ষার হলে লেখা আর একজন ম্যানেজার, ওনার ম্যানেজারি করা আর পরীক্ষার হলে লেখা, এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জন্য আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু পারবেন না। আচ্ছা, আর নকল টকল এগুলো তো জানেনি, এগুলো সবাই পারে না, হ্যাঁ, সবাই কিন্তু এগুলো পারবে না। তো মোটামুটি যে 8 নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে এখন পড়াবো, 8-এর পরে বোধহয় সময় পাবো কিনা জানি না, কারণ 9:30টায় আমাদের ক্লাস আছে, অলরেডি 13 মিনিট শেষ। আমি ল্যাপটপটা ব্যাগের মধ্যে ছিল, ওটা ওপেন করতে করতে সময় চলে গেছে। আর থ্যাংক ইউ মুন্নি আপা, সোনিয়া আপা মনে করাই দিয়েছেন, যদিও আমার মনে ছিল। জি বাবা, বাবা আমি তো ক্লাস করাই না, আম্মুর কাছে যাও। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা পড়াবো এবং যদি সম্ভব হয় এটাও পড়াবো।
ব্যবসায় যোগাযোগের বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যটা তো আমরা এখান থেকে পড়বো না, কেন পড়বো না? কথা বুঝেন, আমরা ওইখানে যে এই যে আপনাদেরকে দেখাই দেই, এই যে যে যোগাযোগের যে বৈশিষ্ট্য আছে, উত্তম কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য 7টা আছে, এই 7টা দিয়ে আপনি চালাবেন। ঠিক আছে, আমি পরবর্তী সংস্করণে আমি কিন্তু এটা এখান থেকে মাইনাস করে দিব। বুঝতে পারছেন, আমার হয়তো চোখে পড়ে না, যাও বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়বো না। তাহলে এটা আমাদের হয়ে গেল পড়া ক্লিয়ার। এখন আমরা উদ্দেশ্য এবং গুরুত্বে যাব। অনেক সময় উদ্দেশ্য আর গুরুত্ব দুটা জিনিস কিন্তু আলাদা, তারপর অনেক সময় অনেক প্রশ্ন সামনে আপনাদের বাঁধবে যে গুরুত্ব, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা সবকিছু একটা দিয়ে 10টা চালাই দেওয়া যাবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে। তা এই জন্য আপনাকে একটু কাটাকাটি করে পড়তে হবে, তাহলে আপনি যদি একটা দিয়ে দুটা চালাই দিতে পারেন। বিশেষ করে মৌলিক ব্যবস্থাপনা, মানব সম্পদ, ব্যবসায় যোগাযোগ, সাংগঠনিক আচরণ, এই ধরনের সুযোগ থাকতে পারে। আমরা এবার চলে যাচ্ছি তাইলে ব্যবসায় যোগাযোগের গুরুত্বে। দেখেন, কার্যকর ব্যবসায় যোগাযোগ একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অপরিহার্য। এটি শুধু তথ্য বিনিময়ের মাধ্যম নয়, বরং কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সমন্বয় সাধন এবং লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। কার্যকর ব্যবসায় যোগাযোগ একটা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অপরিহার্য। এটি শুধু তথ্য বিনিময়ের মাধ্যম নয়, বরং কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সমন্বয় সাধন এবং লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। নিচে ব্যবসায় যোগাযোগের প্রধান উদ্দেশ্য তুলে ধরা হলো। এখন উদ্দেশ্য মানে কি, আমরা কিন্তু এই শব্দগুলো ভালো করে বুঝবো। উদ্দেশ্য মানে কি, মানে কোন কারণে, কোন বিষয়টাকে সামনে রেখে ব্যবসায় যোগাযোগ করা হয়, সেটা হলো উদ্দেশ্য। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝলে আমরা সহজে আমাদের বানাই লেখাটা ভালো হবে। তো 1 নম্বর বিষয়টা হলো সাংগঠনিক লক্ষ্য অর্জন। প্রতিটা সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান নিজে একটা সংগঠন, প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য থাকে। ঠিক আছে, তা আপনি প্রথমত হলো পয়েন্ট বুঝে পয়েন্টস গুলো মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরে হলো তথ্যের আদান প্রদান। আমরা ব্যবসায় যোগাযোগ করি কেন করি? তথ্য আদান প্রদান করার জন্য করি, ঠিক না? তাহলে তথ্যের আদান প্রদান করার জন্য আমাদের ব্যবসায় যোগাযোগ দরকার। সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবসায় যোগাযোগ দরকার। দক্ষতা এবং কর্মনৈপুণ্য বৃদ্ধি। কর্মীদের কাজের দক্ষতা কখনোই উন্নত হবে না যদি সে যোগাযোগ না করে। সে যদি মনে করে আমি সব নিজে একা পারি, হবে না। আবার তার নির্দেশনা আনতে হবে, নির্দেশনা দিতে হবে, তারপরে আবার তার কাজের ব্যাপারে সহযোগিতা নিতে হবে। অর্থাৎ এইগুলো করার মাধ্যমে একজন কর্মী দক্ষ হয়। তো এখানে কি বলছে, দক্ষতা এবং কর্মনৈপুণ্য বৃদ্ধি। অর্থাৎ ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য হলো কর্মদক্ষতা, কর্মনৈপুণ্য বৃদ্ধি করা, তথ্যের আদান প্রদান করা, সাংগঠনিক লক্ষ্য অর্জন করা। প্রথমেই দেখেন, সব উদ্দেশ্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। অবশ্যই সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্যই যোগাযোগটা করি, এটা প্রথমে 1 নম্বরে দিবেন। তারপর হলো তথ্যের আদান প্রদানের জন্য করি, তারপর হলো দক্ষতা এবং কর্মনৈপুণ্য বৃদ্ধির জন্য করি। সব সিরিয়াল সবসময় ঠিক রাখতে হবে এরকম না। ঠিক আছে, তবে আপনি মনে রাখ, মানে মুখস্থ আপনার পয়েন্ট গুলো যাতে মনে থাকে, তার জন্য আপনি নিজের থেকে একটা সিকোয়েন্স তৈরি করবেন। ঠিক আছে, আমি সামনের অনেক প্রশ্ন আছে, আমি এই সিকোয়েন্স গুলো আপনাদের ধরাই দিব। আচ্ছা, 4 নম্বরে আছে সমন্বয় সাধন। দেখেন, যোগাযোগ, ব্যবসায় যোগাযোগের বড় উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের কাজের মধ্যে, কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করা, বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা। ঠিক আছে, যোগাযোগ ছাড়া তো সমন্বয় সাধন করা যাবে না, ঠিক না? তো প্রথমে এই 4টা আপনাদেরকে একটু আমি আবার পড়াই, তারপরে পরের 4টায় যাব। দেখেন, সাংগঠনিক লক্ষ্য অর্জন, এখানে কি আছে? প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে ধারাবাহিক তথ্য ও নির্দেশনা বিনিময় নিশ্চিত করা। একটা বাক্য, স্রেফ একটা বাক্য। এই বাক্যটা মনে রাখলেই আপনি এটা লিখলেই হবে, বা চাইলে আপনি এখান থেকে বানাই আর একটা লাইনও যোগ করে দিতে পারবেন, ঠিক না? আমরা আবার পড়ি, সাংগঠনিক লক্ষ্য অর্জন, প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে ধারাবাহিক তথ্য ও নির্দেশনা বিনিময় নিশ্চিত করা হয়। 1 নাম্বার শেষ। 2 নম্বরে কি আছে? তথ্যের আদান প্রদান। প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে কাজের গতি ও মান বৃদ্ধি করা। এটা কি? ব্যবসা যোগাযোগের উদ্দেশ্য। 3 নাম্বারটায় কি আছে? দক্ষতা, কর্মনৈপুণ্য বৃদ্ধি। দেখেন, স্পষ্ট নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে, স্পষ্ট নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা উন্নত করা। এটা আরো একটা উদ্দেশ্য। আমরা 4 নম্বর উদ্দেশ্য পড়বো সমন্বয়। দেখেন, বিভিন্ন বিভাগ সমন্বয় কাদের মধ্যে করে? বিভিন্ন বিভাগের মধ্যে করে। ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করা হয়। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখবেন বিভিন্ন বিভাগ, ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে সমন্বয় রক্ষা করে একটি সংগঠিত কাজের পরিবেশ তৈরি করা। বুঝতে পারলেন? তাহলে 4টা পয়েন্ট একটু মুখস্থ করেন, চোখ বন্ধ করে, স্ক্রিনের থেকে চোখ সরাই আমি মুখস্থ করে দিই আপনাদের। 1 নম্বরে কি আছে? সাংগঠনিক লক্ষ্য অর্জন। 2 নম্বর হলো তথ্যের আদান প্রদান। 3 নম্বর হলো দক্ষতা, কর্মনৈপুণ্য বৃদ্ধি। 4 নম্বর হলো সমন্বয় সাধন। ঠিক আছে, 4টা। আচ্ছা, এরপরে পরের 4টায় আসেন।
এখন কথা হচ্ছে যদি ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য আলাদাভাবে 8 মার্কে আসে তাহলে মিনিমাম 8টা পয়েন্টস আপনি 2 লাইন লিখলেও ভিতরে 8টা পয়েন্টস আপনার দেওয়া উচিত। ঠিক আছে, যদি না পারেন 7টা। অনেক সময় আমি 8টার কথা বলি দিতে, কিন্তু পরীক্ষার হলে এমন একটা জায়গা, অনেক সময় 8টা পয়েন্টস দিতে যে খুব খুব বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায় যে সময়ের সাথে পারবো কিনা। তখন অনেক সময় দেখা যায় 7টাও দিছি, ঠিক আছে, 6টাও দিছি, এটা হলো সত্য কথা বলে দিলাম। কিন্তু সাধারণত 6টা না দিয়ে 7টা 8টা দেওয়া 8 মার্কের জন্য ভালো, স্যাররা তো এটা বলে সবসময়, ঠিক না? কিন্তু পারা যায় না সময়ের সাথে। ঠিক আছে, তো সময় ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়, কারণ আমাদের সময় 3 ঘন্টা। সাধারণত 80 মার্কের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স মাস্টার্সে 4 ঘন্টা দেয়। ঠিক আছে, আমি অনার্স মাস্টার্সে ন্যাশনাল থেকে কিন্তু 4 ঘন্টায় পরীক্ষা দিয়েছি, এখানে এসে 3 ঘন্টা। 3 ঘন্টায় একটু বেগ পেতে হবে। আর যারা কর্মব্যস্ত বা বয়স্ক বা অনেকদিন লেখাপড়া ছাড়ছেন, তারা 3 ঘন্টায়, বিশ্বাস করেন 3 ঘন্টায় আপনি 80 মার্কের আনসার করতে পারাটা আপনার জন্য যুদ্ধ জয়। বেশিরভাগ মানুষ আমাকে বলে, ভাই 3টা খুব ভালোভাবে লিখছি, তাও কষ্ট হয়েছে। তাহলে আর দুইটা লেখা সম্ভব হয় নাই তার পক্ষে। ঠিক আছে, তো এই জন্য আমি যখন 8টা প্রশ্নের উত্তরই আমি 5টারই করি, কিন্তু যুদ্ধ করতে হয়, আমার আঙ্গুল ব্যথা হয়ে যায় এবং এদিক ওদিক তাকানোর কোনো টাইম নেই, 3টা ঘন্টা একটানা যুদ্ধ করি। ঠিক আছে, যাই হোক, তাই এরকম যুদ্ধ করলে হয়তো আপনি 3.5 পেয়ে যাবেন, যদি আপনি পুরো 5টা প্রশ্ন ভালো করে লিখতে পারেন। জিপিএফ 3.5 পেয়ে যাবেন। ঠিক আছে, আর মোটামুটি খাতা বইয়ে লিখে আসতে পারলে 3 পয়েন্ট পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, পাস করাও কোনো ব্যাপার না, ফেল করাটাও কোনো ব্যাপার না। কেন? কারণ যদি আপনি একবারেই কিছু না লেখেন, একবারই উল্টাপাল্টা কিছু লিখে দিয়েছেন, খাতাই পড়তে পারলেন না, তাহলে ফেল করে যাবেন। ঠিক আছে, তাছাড়া ভালো করবেন আশা করি। এবার দেখেন পরের 4টা, সচেতনতা সৃষ্টি। যোগাযোগটা যদি প্রতিষ্ঠানে না থাকে তাহলে প্রতিষ্ঠানে কোনোভাবেই দায়িত্ব, কর্তব্য এবং প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে না বা সচেতন করে তোলা যাবে না কর্মীদেরকে, ঠিক না? একবারে নিষ্প্রাণ কোনো যোগাযোগ নাই, তাহলে কি সচেতন হবে মানুষ? হবে না। কারণ একদিন কর্মীদের কাজ সম্পর্কে জানালেন, পরের দিন তারা আস্তে আস্তে অবহেলা করবে, ফলে তাদের মধ্যে দায়িত্ব সম্পর্কে অসচেতনতা তৈরি হয়ে যাবে। এই জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য সবসময় প্রতিষ্ঠান যোগাযোগ রক্ষা করে। তো ব্যবসায় যোগাযোগের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি। 6 নম্বরে আছে কর্মে উৎসাহ ও মনোবল বৃদ্ধি। কর্মে উৎসাহ ও মনোবল বৃদ্ধির মধ্যে কি লিখবেন? দেখেন, কর্মীদের দায়িত্ব, কর্তব্য, প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে সচেতন করে তুলতে সহায়তা করে। কর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে সচেতন করে তুলতে সহায়তা করে। কোনটা? কে সহায়তা করে? ব্যবসায় যোগাযোগ। ঠিক আছে, আচ্ছা। 6 নম্বরে আছে কি? কর্মে উৎসাহ এবং মনোবল বৃদ্ধি। প্রেরণা, উৎসাহ এবং প্রশংসা, এই 3টা জিনিস কিভাবে দিবেন? আপনি যদি যোগাযোগই আপনার সাথে না থাকে কর্মীদের অথবা সহকর্মীর সাথে, তাহলে আপনি প্রেরণা কিভাবে দিবেন, প্রশংসা কিভাবে করবেন, উৎসাহ কিভাবে করবেন? এগুলোর মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আগ্রহ এবং উদ্যম বাড়ানো যায়। সমস্যা সমাধান, কোন সমস্যারই সমাধান হবে না যদি ব্যবসায় যোগাযোগ না থাকে। ঠিক আছে, তাহলে যোগাযোগের আরো একটা উদ্দেশ্য কি? সমস্যা সমাধান। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি বা অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়। কর্মসন্তুষ্টি বৃদ্ধি। যোগাযোগের মাধ্যমে কর্মীদের মতামত নেওয়া হয়, প্রতিক্রিয়া গ্রহণ করা হয়, কাজের প্রতি সন্তুষ্টি, সম্পৃক্ততা নিশ্চিত করা হয়। কর্মসন্তুষ্টি, আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনি ভালো কাজ করলে আমার প্রশংসা করতে পারবেন, ঠিক আছে, অথবা আমার পরামর্শ মতামত নিতে পারবেন, তাহলে এই কর্ম সন্তুষ্টির সৃষ্টি হবে। আপনি যদি সহকর্মীকে বলেন, আপনার অধস্তনদের বলেন যে ভাই আপনি একটু মতামত রাখেন, তাহলে আপনার কর্মী দেখবেন যে সে ফাঁকিবাজি ছেড়ে দিবে, সে কাজে খুব দক্ষ হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিভাবে সম্ভব? যোগাযোগের মাধ্যমে। তাহলে মোটামুটি এই 8টা পয়েন্টের মধ্যে আপনাদের একটা বলে রাখি, যদি 2টা প্রশ্ন একসাথে জোড়া লাগিয়ে দেয় তখন তো 8টা 16টা পয়েন্টস লিখতে পারবেন না, তখন 4টা বা 3টা 6টা। সেক্ষেত্রে আপনি করবেন কি, আগের থেকে আপনার চিন্তা করা থাকবে যে 8টার মধ্যে আমি কোন 4টাকে ইম্পর্টেন্ট হিসেবে আমি তখন লিখবো যদি শর্ট করে লেখা লাগে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ব্যবসা যোগাযোগের গেল। এবার উপসংহার যদি আসে তাহলে একটা লাইন উপসংহার। তো একটা জিনিস, যদি 2টা প্রশ্ন একসাথে জোড়া লাগাই দেয় তাহলে কিন্তু ভূমিকা একটা, উপসংহার একটা। কথা বুঝেন? কিন্তু যেহেতু প্রশ্নগুলো আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা আছে, আমি কিন্তু আলাদা আলাদা করে উপসংহার ভূমিকা লিখছি। আপনারা আমার নোট যারা ব্যবহার করেন বা আমার ক্লাসগুলো যারা করেন তারা কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আর সাধারণত যে প্রশ্নগুলো একটাই অংশ সেখানে কিন্তু, যেমন এখানে দেখেন এই যে দুইটা প্রশ্ন কিন্তু এখানে অবলিক দেওয়া আছে, 2টা ভূমিকা উপসংহার, আপনি দেখলেই বুঝতে পারবেন যে উপসংহার তার মাঝখানে হয় না প্রশ্নের। ঠিক আছে, আবার যেখানে একটাই উত্তর সেখানে কিন্তু এই দেখেন এখানে যেরকম ভূমিকা, প্রশ্ন ও উপসংহার। ঠিক আছে, তো যাই হোক, এগুলো একটু বুঝবেন। এই উদ্দেশ্যগুলো পূরণ করে প্রতিষ্ঠান সামগ্রিক পরিবেশ উন্নত করতে পারে এবং লক্ষ্য অর্জনের পথকে সুগম করতে পারে। একটা লাইন। ঠিক আছে, তাহলে ব্যবসা জগতের উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এবার আমরা গুরুত্বটা পড়বো। দেখেন 7টা পয়েন্টস আছে এখানে। ব্যবসা যোগাযোগের গুরুত্ব।
আচ্ছা, এখন আপনাকে আমি একটা কথা বলে রাখি, গুরুত্ব আর উদ্দেশ্য যদিও আলাদা জিনিস, তারপরও উদ্দেশ্য মনে করেন আপনি এই যে আমরা ক্লাস করতেছি কি কারণে, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা কর্মজীবী, আপনাদেরকে আমি একটু বলে শোনালাম, আপনারা শুয়ে শুয়ে শুনলেন, আপনাদের এটা পড়া হয়ে গেল, কিন্তু অনেক কাজে লাগবে। এটা একটা উদ্দেশ্য। ঠিক আছে, পাশাপাশি আমার ইন্টারেস্ট আছে এটার উপর আমি হয়তো এই জিনিসগুলো শুরু থেকে করতেছি, গ্রুপ স্টাডি আমার ব্যাচ দিয়ে আমি শুরু করছিলাম, সেই থেকে হয়তো শুরু করতে করতে সারা বাংলাদেশ ব্যাপী হয়ে গেছে, সবাই আসে। হ্যাঁ, এই যে একটা ধারাবাহিকতা শুরু করছি, তাই আমি কন্টিনিউ করতেছি। এই নানান কিছু উদ্দেশ্য আমার থাকতে পারে। এখন গুরুত্বটা কি? গুরুত্বটাও কিন্তু এইটাই, যা বললাম উদ্দেশ্য, এটাই কিন্তু গুরুত্ব। হয়তো আমি আপনার একটু উপকার করতেছি, এটা কিন্তু একটা সওয়াবের কাজ। আবার আপনি হয়তো নানান ভাবে আমাকে আমার কাছ থেকে নোট নিচ্ছেন, সত্য কথা যেটা, আমার নোট কিন্তু আমি নিতে বলি না, তারপরে দেখা যাচ্ছে আপনার প্রয়োজনের স্বার্থে আপনি নিচ্ছেন। ঠিক আছে, তো এই যে যে উপকারিতাটা বা গুরুত্বটা, পারস্পরিক সহযোগিতা, এইটাও কিন্তু একদিকে যেমন উদ্দেশ্য, একদিকে তেমন গুরুত্ব। কথা বুঝেন? তো এখন আপনি যদি চান যে আপনি বেশি পড়বেন না, তাহলে এই উদ্দেশ্য দিয়ে আপনি এই গুরুত্বটা চালাই দিবেন। তখন আপনার এই পয়েন্টের দিকে তাকানো লাগবে না। আপনি এখানে যে কয়টা আছে না, এই ৭টা দিয়েই আপনি গুরুত্ব হিসেবে চালাবেন। তবে যদি উদ্দেশ্য এবং গুরুত্ব একসাথে প্রশ্নে আসে, তাহলে তো আপনি একসাথে লিখতে গেলে আপনাকে আমি আরো একটা টেকনিক শিখিয়ে দিই। যদি একসাথে আসে, তখন আপনি না, ওইটা বলবো না। একসাথে আসলে আপনি আলাদা আলাদা ভাবে লিখবেন। কেন লিখবেন আলাদা আলাদা ভাবে? কারণ উদ্দেশ্য এবং গুরুত্বটা অবশ্যই ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করবেন একসাথে আসলে। আর আলাদা আলাদা করে আসলে আপনি এই ৭টা দিয়ে, এই ৮টা দিয়ে গুরুত্ব হিসাবে চালাতে পারবেন। ছাড় ধরতে পারবে না এবং কোনো ভুল হবে না আপনার। ঠিক আছে? আচ্ছা, তবে নোটে এখানে গুরুত্বটাকে আলাদা করে লেখা হয়েছে। ঠিক আছে? আমি যদিও আমি পড়ি আপনাদের আরকি, ওই টেকনিক আপনারা অবলম্বন করবেন, কিন্তু আমি পড়ে দিচ্ছি দেখেন। আ কার্যকর ব্যবসা যোগাযোগের গুরুত্ব, যদি গুরুত্ব আলাদা করে আসে, তখন আপনি চাইলে এই ৭ দিতে পারেন। ঠিক আছে? একটি প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার দক্ষতার উপরে। যদি যোগাযোগ ব্যবস্থা দুর্বল বা অদক্ষ হয়, তবে সংগঠনের লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে, এমনকি প্রতিষ্ঠান ব্যর্থ হতে পারে। নিচে ব্যবসা যোগাযোগের গুরুত্ব আলোচনা করা হলো। দেখেন, এই টোটাল ৭টা গুরুত্ব। ১ নম্বর হলো ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধি। ২ নম্বর হলো পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। ৩ নম্বর হলো শ্রমিক কর্মীদের দক্ষতার বিকাশ। এখানে কিন্তু একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বটা ব্যাখ্যা করা হচ্ছে। দেখেন, শ্রমিক এবং কর্মীদের যে দক্ষতা, সেটা যদি আপনি স্পষ্ট নির্দেশনা না দেন, তাদের কাছ থেকে ফিডব্যাক না নেন, তাদের সম্পর্কে যদি আপনি তাদের সাথে যদি কথা না বলেন, হ্যাঁ, তাদের ব্রিফ না দেন, তাহলে কিন্তু আপনি কর্মীদের দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন না। কাজেই ব্যবসায় যোগাযোগটার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শ্রমিকদের বা কর্মীদের দক্ষতার বিকাশ। ঠিক আছে, এটা এই যোগাযোগটা লাগবে, যোগাযোগ না হলে দক্ষতার বিকাশ হবে না। আচ্ছা, ২ নম্বরে আছে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। পরিকল্পনা কখনোই এককভাবে নেওয়া যায় না। যে কোনো পরিকল্পনা করতে গেলে আপনাকে যোগাযোগ করতেই হবে। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন যে তথ্য উপাত্ত মতামত সংগ্রহ করা, হ্যাঁ, এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন? হেড অফিসে বসে আপনি নিতে পারবেন? পারবেন না। আর এই জিনিসগুলোর জন্য, তথ্যবদ্ধ মতামত সংগ্রহ করার জন্য আপনাকে কি করতে হবে? যোগাযোগ করতে হবে। আচ্ছা, ১ নাম্বার ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধি। দেখেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কর্মদক্ষতা এবং মনোবল অনেকটাই নির্ভর করে সুষ্ঠু যোগাযোগের উপরে। যোগাযোগটা কিভাবে হবে? ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের হতে পারে, অথবা হেড অফিসের সাথে শাখা অফিসের হতে পারে, অথবা আপনার সহকর্মীর সাথে হতে পারে। ঠিক আছে? তো মোটামুটি যদি যোগাযোগটা না থাকে, তাহলে কোনোভাবেই দক্ষতা, পারস্পরিক দক্ষতা বাড়ে না, বা কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দক্ষতাটা বাড়বে না। তো মোটামুটি যোগাযোগের গুরুত্ব হিসেবে প্রথম ৩ টা আপনি অবশ্যই দিবেন। ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, শ্রমিক কর্মীদের দক্ষতা বিকাশ। এখন পয়েন্টস দেখে আপনার মনে হতে পারে যে এই শ্রমিক কর্মীদের দক্ষতা বিকাশ, এটা কিভাবে যোগাযোগের গুরুত্ব হবে? পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, এটা কিভাবে যোগাযোগের গুরুত্ব হবে? কিন্তু না, হ্যাঁ, এইগুলোই কিন্তু যোগাযোগের প্রধান গুরুত্ব। কিভাবে গুরুত্ব? আমি এই ৩ টা একটু ভিতরে পড়ি দেখেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কর্মদক্ষতা এবং মনোবল অনেকটাই নির্ভর করে সুষ্ঠু যোগাযোগের উপর। কার্যকর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থাপক সহজে কর্মীদের কাছ থেকে কাঙ্ক্ষিত কাজ আদায় করে নিতে পারেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ব্যবস্থাপকীয় দক্ষতাটা কিভাবে বাড়বে? একজন ব্যবস্থাপকের দক্ষতা, উনি যখন কর্মীদেরকে নির্দেশ দিবেন, কর্মীদেরকে কাজ করার জন্য বলবেন, কর্মীরা যখন কাজ করবে, তখন উনি কর্মীর কাজ, ভুল ত্রুটি সংশোধন, এগুলো পরামর্শ দিবেন, আর এটার মাধ্যমেই তার দক্ষতার বিকাশ ঘটবে। ঠিক আছে, তার মানে ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বরে আছে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। দেখেন, পরিকল্পনা প্রণয়নের জন্য তথ্য দরকার, উপাত্ত দরকার এবং মতামত সংগ্রহ করা দরকার। ঠিক আছে, এই জিনিসগুলো করতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে, আর এই জিনিসগুলো ছাড়া কখনোই উত্তম পরিকল্পনা প্রণয়ন করা যাবে না এবং বাস্তবায়ন করা যাবে না। আবার পরিকল্পনা প্রণয়ন করার পরে সেটা যদি আপনি কর্মীদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে না পারেন, পরিকল্পনা কেমন করলেন, তাহলেও কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে না। ঠিক আছে, এই জন্য যোগাযোগ করতে হয়, ঠিক না?
3 নাম্বার আছে শ্রমিক এবং কর্মীদের দক্ষতার বিকাশ। দেখেন, স্পষ্ট নির্দেশনা, সঠিক সময় মতো তথ্য এবং কাজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, জ্ঞান প্রদান কর্মীদের কাজের মান এবং দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ কর্মীদের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখলেই কর্মীরা কাজে দক্ষ হবে। ঠিক আছে, নানান ভাবে যোগাযোগটা হবে। তো এটা নিশ্চিত করে কার্যকর যোগাযোগ। কোনটা নিশ্চিত করে কার্যকর যোগাযোগ? দক্ষতা, তাদের যে যোগাযোগটা, এটা যদি করেন তাহলে কাজের মান এবং দক্ষতা বৃদ্ধি পাবে। তো মোটামুটি 1, 2, 3 বুঝতে পারলেন। 4 নম্বরটা আমরা যাচ্ছি। দেখেন, সমঝোতা সৃষ্টি এবং দ্বন্দ্ব পরিহার। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে কি হয়, পারস্পরিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু থাকবেই। তো সেইগুলো দূর করার জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ। 4 নম্বরে কি আছে দেখেন, যোগাযোগ কর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং ভুল বোঝাবুঝি দূর করে। খোলামেলা মত বিনিময় দ্বন্দ্বের সমাধান করে, কর্মপরিবেশ শান্তিপূর্ণ রাখে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যোগাযোগের গুরুত্ব। সমঝোতা সৃষ্টি এবং দ্বন্দ্ব পরিহার। ঠিক আছে, এটা অবশ্যই লিখবেন। শ্রমিক কর্মীদের দক্ষতার বিকাশ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধি, এই 4টা। আচ্ছা, এরপরে সমন্বয় সাধন। আমরা আগের প্রশ্নেই পড়ছিলাম যে যোগাযোগের আগের প্রশ্নটা ছিল কি, যোগাযোগের উদ্দেশ্য, ঠিক না? তো যোগাযোগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক বা উদ্দেশ্য চাই বলেন না কেন, সেটা হলো সমন্বয় সাধন। বিভিন্ন বিভাগ, কর্মকর্তা, কর্মীদের মধ্যে সমন্বয় রক্ষায় যোগাযোগ অপরিহার্য। এটি সবার প্রচেষ্টা একত্রিত করে। সমন্বয় সাধন মানে হলো সবার প্রচেষ্টাকে একত্রিত করে প্রতিষ্ঠায় লক্ষ্য অর্জন করতে পারে। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ। সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক এবং সময়োপযোগী তথ্য সংগ্রহ কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মূল চাবিকাঠি। অর্থাৎ সঠিক সময়ে সময়োপযোগী তথ্য সংগ্রহ করলে আপনি কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে, যা সুষ্ঠু যোগাযোগ ছাড়া সম্ভব না। মানে সিদ্ধান্ত গ্রহণটা সুষ্ঠু যোগাযোগ ছাড়া সম্ভব না। কর্মীদের প্রণোদনা প্রদান, নিয়মিত প্রশংসা, যেটা আমরা আগেই পড়ছিলাম কিন্তু অনেক মিল আছে। নিয়মিত প্রশংসা, নির্দেশনা, প্রেরণাদায়ী কথাবার্তা কর্মীদের মনোবল বাড়ায়। কার্যকর যোগাযোগই এই প্রণোদনা প্রদানের মূল মাধ্যম। বুঝতে পারছেন? একটা যদি আপনি সরাসরি অফিসে গিয়ে সরাসরি আপনার কর্মীদের সাথে সকালবেলা গিয়ে একটা ঘুরে আসেন, তাহলে দেখবেন যে ওই দিন উৎপাদন বাড়বে বা বিক্রি বেশি হবে। বুঝতে পারছেন? তার মানে যোগাযোগটা বিভিন্ন ভাবে হবে এই কর্মীদের প্রণোদনা দেওয়ার জন্য। তো মোটামুটি এখানে 7টা গুরুত্বপূর্ণ দিক আছে। ঠিক আছে, কার্যকর ব্যবসায় যোগাযোগ কেবল তথ্য আদান প্রদানের মাধ্যম নয়, এটি প্রতিষ্ঠান পরিচালনা এবং কর্মদক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। ঠিক আছে, একটু দেখেন আপনারা 7টা পয়েন্টস কি কি। ঠিক আছে, আর যদি কারো খুব কষ্ট হয় তাহলে একটা দিয়ে আরেকটা চালাবেন। ঠিক আছে, উদ্দেশ্য দিয়ে গুরুত্ব চালাবেন, গুরুত্ব দিয়ে উদ্দেশ্য চালাবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক 9:30 বেজে গেছে। যদিও জাস্ট 9টায় শুরু করতে পারলে হয়তো এটা শেষ করে দিতে পারতাম। আমাদের 9:30তে একটা ক্লাস আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আপনারা চাইলে যদি সময় থাকে ওইটাও করবেন। ঠিক আছে, জাস্ট শুনবেন। অনেকে করে, তো অনেকে দেখা যায় ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বই শেষ হয়ে গেছে। যারা খুব উৎসুক কিছু ভাই বোন আছেন সারা দেশে, তারা এরকম করেন। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের নিয়মিত আমি থাকার জন্য বলবো। সবাই থাকবেন, সবার প্রতি আমার দোয়া। আসসালামু আলাইকুম।